রেণু রেণা। আমার আজকের আলোচনা চতুর্থভাবে বা সুখস্থানে কোন গ্রহ কীরকম ফল দেয়। আমি যে বিভিন্নভাবে গ্রহদের ফলাফল নিয়ে সিরিজ শুরু করেছি, লগ্নভাব, দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবের আলোচনা আমি ইতিমধ্যে করেছি। সেই আলোচনা কেমন লাগছে আপনাদের জানাবেন। আর একটা কথা আমি প্রতিটা ভিডিওতেই বলছি, যেটা এই যে ভাবগত গ্রহের ফল, এটা কিন্তু অব্যর্থ নয়। একটা গ্রহ চতুর্থভাবে থাকলে যে ফল দেবে, মানে যে ফলের কথা আমি বলবো এখন, সেই ফলটার অন্যথা হতে পারে, মানে অন্যরকম ফল হতে পারে যদি সেই গ্রহটি অন্য গ্রহ যুক্ত হয় বা দৃষ্ট হয়। সেই দিকটা ভালো করে মাথায় রেখে বিচার করে তবে ফলাদেশ করবেন। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স, মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি। সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন, যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে। সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে। মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন। আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন বটনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই নিচে দেখতে পাবেন, সাবস্ক্রাইবের পাশেই জয়েন বটন থাকে। এই জয়েন বটনটা ক্লিক করে আপনি জয়েনিং করুন। 3টে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়েনিং করুন, তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি। 3টে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে। সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বাররাই পাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। আমার মূল আলোচনা ফিরে আসছি। আমি প্রথমেই বলবো, রবি চতুর্থ থাকলে কি ফল দেয়। চতুর্থে রবি থাকলে জাতক যানবাহন, গৃহভূমি, আসবাবপত্র প্রভৃতির ব্যাপারে একটু আড়ম্বর দেখাতে ভালোবাসেন। এইসব ব্যাপারে তার অনেক খরচাও হয়। এই রবি যদি পীড়িত না হয়, তাহলে জাতক শেষ বয়সে সাফল্য ও প্রতিষ্ঠা লাভ করেন। জাতকের মনে বংশমর্যাদা সম্বন্ধে একটু গর্ব থাকা সম্ভব। কোনো রকম গুপ্ত সাধনা বা আধ্যাত্মিক গুপ্ত ব্যাপারের দিকে তার ঝোঁক থাকতে পারে। চিকিৎসা অথবা রসায়ন শাস্ত্রে কিংবা চাষবাস, বাগবাগিচা বা ভূমি সংক্রান্ত যে কোনো কার্যের সঙ্গে জাতকের সংশ্লিষ্ট হওয়া সম্ভব। চতুর্থে রবি সুখ হানিকর বলা হয়েছে, যেহেতু এটা সুখ স্থান, চতুর্থ স্থান সুখ স্থান, তাই চতুর্থে রবিকে সুখ হানিকর বলা হয়েছে। চতুর্থ ভাবস্থ রবি ধন, যানবাহন আদি এবং বাসগৃহহীনতা ইত্যাদি ফল দান করে, যদি সে খুব পীড়িত হয়। না হলে কিন্তু হবে না। আবার বলা হয়েছে, ওই রবি বলবান হলে জাতকের উচ্চ পদ প্রাপ্তির বা কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা প্রবল হয়। সেই ব্যক্তি পরাক্রমশালী, ক্ষীণ প্রকৃতি বিশিষ্ট ও গীতবাদ্যে অনুরক্ত হয়। প্রায় সকল প্রামাণ্য গ্রন্থেই চতুর্থস্থ রবিকে অশুভ ফলপ্রদ বলা হয়েছে। একমাত্র জীবনাথের মতে চতুর্থে রবি থাকলে রাজপক্ষ কিংবা পিতৃপক্ষ থেকে জাতকের অর্থ ও গৌরব লাভ। এই রাজপক্ষ বলতে সরকার পক্ষ বুঝতে হবে বর্তমান যুগে, এটা আমি আগেও অন্য ভিডিওতেও বলেছি। কিন্তু জাতকের ভাতৃবিরোধ ও মানসিক অশান্তি ইত্যাদি ফলভোগের সম্ভাবনা থাকে। এই চতুর্থস্থ রবি যদি চন্দ্র অথবা বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয়, তাহলে জাতকের জীবনী শক্তি বর্ধিত হয় এবং উত্তরাধিকার সূত্রে তার অর্থ ও সম্পত্তি লাভ হয়ে থাকে। পিতৃপুরুষের গৌরবে জাতক গৌরবান্বিত হন এবং রাজার কাছ থেকে সম্মান পাওয়ারও যথেষ্ট সম্ভাবনা থাকে। এই যে রাজা,
লেখা হয়েছে এই শাস্ত্রে। রাজা বলতে বর্তমান যুগে কিন্তু সরকার পক্ষ, গভর্নমেন্ট, এটা মনে রাখবেন, বারবার আমি বলি। শনির দ্বারা অনুগৃহীত হলে রাজ অনুগ্রহে তার উচ্চ পদ লাভের সম্ভাবনা থাকে, মানে সরকার তাকে ফেভার করে, এবং শেষ বয়সে তিনি সমাজে গণ্যমান্য হয়ে থাকেন। চতুর্থস্থ রবি পীড়িত হলে পৈতৃক সম্পত্তি নাশ, পিতামাতার জন্য উন্নতিতে বাধা, রাজা বা উচ্চপদস্থ ব্যক্তির অসন্তোষ ও শত্রুতা প্রভৃতি অশুভ ফল হয়, এবং জাতক আয়ের অতিরিক্ত ব্যয় করে ঋণগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। দুর্বল রবি যদি শনি অথবা রাহুর দ্বারা প্রবলভাবে পীড়িত হয়, তাহলে জাতককে জীবনের কোনো না কোনো সময়ে ফৌজদারি ব্যাপারে জড়িত হয়ে অপদস্থ হতে হয়। চন্দ্রের দ্বারা পীড়িত হলে জীবনের শেষে দুঃখ ভোগ করতে হয়। এবার চন্দ্র চতুর্থ থাকলে কি ফল দেয়? চন্দ্র চতুর্থ থাকলে সাধারণত বহু বাসস্থান পরিবর্তন এবং ভ্রমণ নির্দেশ করে। চতুর্থস্থ চন্দ্র যদি শুভগ্রহ দ্বারা অনুগৃহীত না হয়, তাহলে জাতকের শেষ জীবনে অবস্থান নানা রকম বিপর্যয় ও স্থানচ্যুতির সম্ভাবনা থাকে। পারিবারিক ব্যাপারেও জাতকের নানা রকম পরিবর্তন ঘটে। বিশেষ করে চন্দ্র যদি ক্ষীণ হয়, তার সাংসারিক শৃঙ্খলা খুব একটা থাকে না, এবং তার মধ্যে মধ্যে গৃহসুখের অভাব অনুভব করতে হয়। পিতামাতার ব্যাপারেও জাতককে অনেক ঝঞ্ঝাট পোহাতে হয়। অনেক সময় তাকে জনবহুল গৃহে বা জনবহুল স্থানে বাস করতে হয়, এবং তার বিশ্রামের বহু বিঘ্ন ঘটে। উচ্চমনা, মানী, ধনী, স্ত্রী ও বাহনযুক্ত, সংসার সুখে সুখী এবং শান্ত স্বভাব সমন্বিত, দেব দ্বিজে ভক্তিপরায়ণ ইত্যাদি চতুর্থ ভাবস্থ চন্দ্রের ফল। ক্ষীণ বা পাপযুক্ত দুর্বল চন্দ্রের ফল এর বিপরীত। মানসাগরী গ্রন্থের উক্তি হল, চন্দ্র চতুর্থ থাকলে জাতক মৎস্য ও মাংস ইত্যাদি তামসিক খাদ্য পছন্দ করে। চতুর্থস্থ চন্দ্র যদি বলবান হয় ও অন্য গ্রহের দ্বারা অনুগৃহীত হয়, আর কোনো গ্রহ দ্বারা পীড়িত না হয়, তাহলে জাতকের বহু ভূসম্পত্তি এবং বিশেষ উন্নতি হয়। এরূপ ক্ষেত্রে প্রায়ই সদ্বংশের জন্ম সূচনা করে এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হয়ে থাকে। আর চতুর্থস্থ চন্দ্র পীড়িত হলে অত্যন্ত অশুভদায়ী। চতুর্থস্থ চন্দ্র পীড়িত হলে মাতারও স্বাস্থ্যহানি ঘটে, কারণ চতুর্থ থেকে মায়ের বিচার, প্লাস চন্দ্র মাতৃকারক গ্রহ। এরকম সব কিছু মাথায় রেখে বিচার করতে হবে। প্লাস চতুর্থ থেকে বিদ্যার বিচার হয়। সে বিদ্যার বিচারের ব্যাপারটা আমি বিদ্যা বিষয়ক যখন আলোচনা করব চতুর্থ ভাব সম্বন্ধে তখন বলবো। এখন জাস্ট অ্যাভারেজ ফলটা বলে যাচ্ছে। এই চতুর্থস্থ চন্দ্র পীড়িত হলে জাতকের সঞ্চয় হওয়া মুশকিল হয়, এবং উন্নতি হলেও আবার পতন হওয়ার সম্ভাবনা থাকে, এবং অপ্রত্যাশিতভাবে স্থানচ্যুতি ও পরগৃহে বাস, অকস্মাৎ ভাগ্য বিপর্যয়, পারিবারিক দুঃখ এবং সাফল্যে অকস্মাৎ বাধা ইত্যাদি ঘটার সম্ভাবনা থাকে। শনির দ্বারা পীড়িত হলে দুর্ভাগ্য ও দারিদ্র্য, জীবনে আশা কম, পরিবার থেকে বিচ্ছিন্ন। বৃহস্পতির দ্বারা পীড়িত হলে অপব্যয় ও সম্পত্তি নাশ। শুক্রের দ্বারা পীড়িত হলে সামাজিক প্রতিষ্ঠার হানি, স্ত্রী পুত্রের জন্য দুঃখ। মঙ্গলের দ্বারা পীড়িত হলে নিজের হঠকারিতায় অবনতি, বিবাদে অর্থ ও সম্পত্তিহানি। রবির দ্বারা পীড়িত হলে পিতামাতার দুরবস্থার জন্য উন্নতিতে বাধা। বুধের দ্বারা পীড়িত হলে চুরি বা প্রতারণায় অর্থহানি। রাহুর দ্বারা পীড়িত হলে সমাজ বা গৃহ থেকে বিতাড়িত। এই সমস্ত কিছু এক্সেপশনগুলো মাথায় রেখে বিচার করতে হবে। চন্দ্রের আলোকিত ভাগটুকু যখন অর্ধেকের চেয়ে কম হয়, তখন তাকে ক্ষীণ চন্দ্র বলে। কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের অষ্টমী পর্যন্ত চন্দ্র ক্ষীণ থাকে, আর শুক্লপক্ষের ক্ষীণ চন্দ্র কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্রের চেয়ে কিছুটা ভালো। এবার আসি চতুর্থে মঙ্গল থাকলে কি ফল হয়। চতুর্থে মঙ্গলে কিন্তু ভৌম দোষ হয়, মানে বর্তমানে আপনারা যেটাকে মাঙ্গলিক দোষ বলে জানেন। অ্যাকচুয়াল ব্যাপারটা জানেন কি? মাঙ্গলিক দোষ বলে কোনো দোষ আমাদের প্রাচীন শাস্ত্রে লেখা নেই। ইভেন আমি যখন পড়াশোনা করেছি, আমার যেসব প্রামাণ্য পুস্তক আছে, এখনকার দিনে তো সবাই বই লিখছে, সেই সব পুস্তক নয়, যেসব প্রামাণ্য পুস্তক আছে সেখানে কোনো জায়গায় মাঙ্গলিক দোষের উল্লেখ নেই। আছে ভৌম দোষ, যেটাকে আপনারা মাঙ্গলিক দোষ বলে জানেন, সেটা হচ্ছে আসলে তার নাম ভৌম দোষ। এই মাঙ্গলিক কথাটা হচ্ছে অপভ্রংশ হয়ে এসেছে বা অনুকরণ করে এসেছে। নন বেঙ্গলিরা এই ভৌম দোষকে বলে মাঙ্গলি। সেই মাঙ্গলি থেকে কোনো রকমভাবে মাঙ্গলিক হয়ে চলে এসেছে। নাহলে ভাবুন না, ভাষাগত দিক থেকে মাঙ্গলিক মানে কোনো দোষ হতে পারে কি? মাঙ্গলিক কথার মানে কি? একটা মঙ্গলকারক কার্য। আমাদের বাড়িতে বিবাহ
অন্নপ্রাশন, উপনয়ন এইসবগুলো হলে আমরা কি বলি, গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে। তা সেই মাঙ্গলিকটাকে দোষ বানিয়ে দিল। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমাকেও সেই মাঙ্গলিক কথাটা ব্যবহার করতে হয়, নাহলে আপনারা বুঝবেন না যে আপনার মাঙ্গলিক দোষ আছে কি নেই। আমাকেও ব্যবহার করতে হয়, কিন্তু এটা সম্পূর্ণভাবে অপভ্রংশ। যাই হোক, মঙ্গল চতুর্থভাবে থাকলে জাতকের শৈশবে মাতার হৃষ্ট হতে পারে, মানে মাতার স্বাস্থ্যহানি বা মাতার মৃত্যু হতে পারে। প্রবাস, শারীরিক ক্লেশ, বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতিগ্রস্ত ও ক্রূর মেজাজি হওয়ার সম্ভাবনা থাকে। খুব রাগী এবং বদমেজাজি আর কি। ওই জাতকে গৃহ এবং যানবাহন থেকে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আবার চতুর্থস্থ মঙ্গল স্ত্রী বা স্বামীর অকাল মৃত্যুর কারণ হতে পারে, যেহেতু এটা ভৌমদোষ সৃষ্টি করে। এটি সাধারণত একটা অশুভ যোগ, মানে চতুর্থ মঙ্গল। মঙ্গল যদি বিশেষ বলবান এবং শুভগ্রহের দ্বারা অনুগৃহীত না হয়, তাহলে এই যোগে দুর্ভাগ্য ও দারিদ্র্য নিয়ে আসে। জাতক জীবনে কখনো শান্তি পান না। গার্হস্থ্য ব্যাপারে জাতকের নানা রকম ঝঞ্ঝাট ও বিবাদ বিসংবাদ হয়ে থাকে। তাকে কুদৃষ্ট গৃহে বসবাস করতে হয় এবং অশোভন পারিপার্শ্বিকের মধ্যে বসবাস করতে হয়। প্রায় ভগ্ন বা পুরাতন গৃহে তার বাস হয়ে থাকে এবং কোনো দুর্ঘটনায় বা মামলা মোকদ্দমায় তার গৃহ বা ভূমি নষ্ট হতে পারে। বাড়ির মধ্যে বিবাদ বিসংবাদ অথবা বাড়ি নিয়ে বিবাদ বিসংবাদ অবশ্যম্ভাবী। জাতকের শেষ জীবনে নানা রকম দুঃখ কষ্ট আসে এবং যে সময় বিশ্রামের দরকার সে সময় তাকে বাধ্য হয়ে পরিশ্রম করতে হয়। কোনো দুর্ঘটনায় জাতকের জীবনী শক্তি হ্রাস পেতে পারে এবং মঙ্গল যদি শনি অথবা রাহুর দ্বারা পীড়িত হয়, তাহলে অপঘাত মৃত্যুও অস্বাভাবিক নয়। জাতকের পিতামাতার দিক থেকে প্রায়ই দুঃখ আসে এবং তাদের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আশঙ্কা আছে। জাতকের আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ মূল্যবান হলেও শোভন ও রুচিসঙ্গত হয় না। তার মধ্যে সংযম ও সঞ্চয়শীলতার অভাব দেখা যায়। এই মঙ্গল শুভগ্রহের দ্বারা অনুগৃহীত হলে ভূসম্পত্তি এবং গৃহভূমি সম্বন্ধে শুভ ফল দেয় বটে, কিন্তু তবুও নানা রকম ঝঞ্ঝাট অশান্তির সৃষ্টি করে। চতুর্থস্থ মঙ্গল যদি রবি, চন্দ্র অথবা বৃহস্পতি দ্বারা অনুগৃহীত হয়, তাহলে অশুভ ফলগুলো অনেকটা নষ্ট করে, কিন্তু সম্পূর্ণ চলে যায়। আর এই চতুর্থস্থ মঙ্গল বেশি পীড়িত হলে জাতক শেষ বয়সে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রভৃতি সকলের দ্বারা পরিত্যক্ত হন এবং রাহুর দ্বারা পীড়িত হলে তাকে পঙ্গু বা ভিক্ষাজীবী হতে হয়। শনির দ্বারা পীড়িত হলে অঙ্গহানির বা অঙ্গ বিকৃতির ভয় থাকে। এরপর চতুর্থে বুধ থাকলে কি ফল দেয়? শুভ বুধ চতুর্থে থাকলে জাতকের বিদ্যা ভালো হয়, মানে বিদ্যালাভ ভালো হয়। সে শুভ ও সরল বুদ্ধি সম্পন্ন, ধনধান্যযুক্ত এবং কর্মে উন্নতি লাভ করে। পাপযুক্ত বা পাপক্ষেত্রগত বুধে এর বিপরীত ফল হয়। আবার চতুর্থে বুধকে নিষ্ফল বলা হয়েছে শাস্ত্রে, কিন্তু বুধ চতুর্থস্থ হয়ে অপর গ্রহ যুক্ত হলে নিষ্ফল হয় না, এটাই আমার অভিজ্ঞতা। সাধারণত পারিবারিক ঝঞ্ঝাট ও গৃহস্থালির ব্যাপার নিয়ে জাতকের মন ব্যাপৃত থাকে। তার পরিবারের মধ্যে নানা কারণে প্রায় বিশৃঙ্খলা উপস্থিত হয় এবং তার বাসগৃহ সম্বন্ধে দুশ্চিন্তা প্রায় লেগেই থাকে। পিতামাতার সংসবে বা পারিবারিক ব্যাপারের সংসবে সমাজে কোনো রকম দুর্নাম বা অপবাদ প্রচার হতে পারে এবং পিতামাতার জন্য বা পৈতৃক সম্পত্তির জন্য জাতকের জীবনে অনেক অশান্তি আসে। তার মুখস্থ করার শক্তি প্রায়ই বেশি হয়। সঞ্চয়ের দিকেও তার একটা ঝোঁক থাকতে পারে, কিন্তু অনেক সময় দরকারি জিনিসের চেয়ে কতগুলো বাজে বেদরকারি জিনিসই তিনি জড়ো করে রাখেন। তার শরীরে বিষ প্রবেশ হওয়ার আশঙ্কা আছে, বিশেষ করে বুধ যদি পীড়িত হয়। সঞ্চিত অর্থ অনেক সময় অবিবেচনার জন্য নষ্ট হয়ে যায়। চতুর্থস্থ বুধ খুব ভালো ফল কখনোই দিতে পারে না এবং যদি পীড়িত হয় তাহলে তার ফল খুবই খারাপ হয়। সেক্ষেত্রে জাতক এক জায়গায় বেশি দিন থাকতে পারেন না এবং তিনি নিজেকে প্রতিবেশীদের সঙ্গে কখনোই ভালো রকম খাপ খাওয়াতে পারেন না। শনি অথবা মঙ্গলের দ্বারা পীড়িত হলে চুরি বা প্রতারণার দ্বারা জাতকের অর্থ বা সম্পত্তি নষ্ট হয়। চতুর্থস্থ বুধ শুক্র, রবি অথবা চন্দ্রের দ্বারা যদি অনুগৃহীত হয়, তাহলে জাতকের মানসিকতা খুব উচ্চ শ্রেণীর হয়ে থাকে এবং কুফলগুলি অনেকটা কমে যায়, কিন্তু তবুও যোগ্যতার অনুপাতে উন্নতির সুযোগ তিনি পান না। এই বুধ যদি বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয় এবং নিজেও বলবান থাকে, মানে বৃহস্পতি নিজেও বলবান থাকে, শুধু তাহলেই জাতক শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে। এবার আসি চতুর্থ বৃহস্পতি থাকলে কি ফল হয়। বৃহস্পতি চতুর্থস্থ হলে মানুষের উৎকৃষ্ট বিদ্যা ও উচ্চ মন হয়, মানে বিদ্যালাভ খুব ভালো হয় আর উচ্চ মানসিকতা সম্পন্ন হয়। ওই জাতকের রাজ সম্মান, সুবুদ্ধি, উত্তম গৃহ ও যানবাহন লাভ হয়। সেই ব্যক্তির বনেও বন্ধু লাভ হয়, মানে যেখানে কোনো বন্ধু পাওয়া যায় না, মানুষই থাকে না, সেখানেও বন্ধু পেয়ে যায়। তাই বলা হয়েছে সেই ব্যক্তির বনেও বন্ধু লাভ হয় এবং আশ্রয় প্রাপ্তির সম্ভাবনা এবং তার সর্বহৃষ্ট নাশ হয়।
মানে যত রকম বিপদ আপদ আসে সব বিপদ আপদ তার কেটে যায়। তার দেবদ্বিজে ভক্তি থাকে এবং যশ চতুর্দিকে বিস্তৃতি লাভ করে। জাতক পারিজাতের মতে চতুর্থস্থ বৃহস্পতি অত্যন্ত শুভপ্রদ, সন্দেহ নেই, কিন্তু জাতক কপটাচারী হয়। শত্রুক্ষেত্রে বৃহস্পতি পুরোপুরি ফলদাতা হয় না। যদি দুর্বল বা পাপপীড়িত না হয় তাহলে এটি একটি প্রবল শুভযোগ। জীবন বেশ সুখে কাটে এবং গার্হস্থ পারিবারিক ব্যাপারে তিনি যথেষ্ট আনন্দ পান। পিতামাতার সংসবে জাতক যথেষ্ট লাভবান হন এবং প্রতিবেশীদের সঙ্গে তার খুব সৌহার্দ্য থাকে। তার গৃহ ও আসবাবপত্র বেশি মূল্যবান না হলেও শোভন ও কার্যোপযোগী হয়। তার জীবনী শক্তি খুব বেশি হয়ে থাকে এবং ভালো খাওয়া, ভালো পড়া ও যথাচিত বিশ্রামের অভাব তার ঘটে না। শেষ বয়স পর্যন্ত তার খুব স্বচ্ছন্দে কাটে। পরিবার বেষ্টিত হয়ে সুখে ও সজ্ঞানে তার মৃত্যু হওয়া সম্ভব। এই বৃহস্পতি যদি রবিচন্দ্র অথবা শনির দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতক বিশেষ সৌভাগ্যশালী হন। তার যথেষ্ট অর্থ ও সম্পত্তি হয়ে থাকে এবং শেষ জীবনে তিনি সমাজে যথেষ্ট প্রতিষ্ঠা পেয়ে থাকেন। এই যোগে রাজার কাছে সম্মান প্রাপ্তিও অসম্ভব নয়। রাজার কাছে বলতে কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে কোনো সম্মান পাওয়া। রাহু অথবা মঙ্গলের দ্বারা অনুগৃহীত হলে জাতক খুব ভোগী হয়ে থাকেন এবং জীবনের শেষ পর্যন্ত তিনি রাজসুখ ভোগ করে কাটিয়ে দেন। আর বৃহস্পতি যদি চন্দ্র, মঙ্গল অথবা রাহুর দ্বারা পীড়িত হয় তাহলে অপব্যয়ে জাতকের অর্থ বা সম্পত্তি নষ্ট হয় এবং তিনি বাল্যকালেই হয়তো পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়। অনেক সময় সম্পত্তি পেয়ে তা আবার নষ্ট হয়ে যায়। শুক্রের দ্বারা পীড়িত হলে পারিবারিক ব্যাপারে নানা রকম ঝঞ্ঝাট নিয়ে আসে। বিশেষ করে স্ত্রী পুত্রের ব্যাপারে জাতক অনেক দুর্ভোগ ভোগ করে। জাতকের মধ্যে বহুমূত্র রোগের অথবা রক্তের চাপাধিক্যের প্রবণতা থাকতে পারে, মানে হাই ব্লাড প্রেশার। শনি অথবা ক্ষীণ চন্দ্র দ্বারা পীড়িত হলে সৌভাগ্যহানি ও দারিদ্র্য যোগ হয়। সাধারণত অর্থ সম্পত্তি পেয়ে জাতক আবার সেসব নষ্ট করে ফেলেন। জাতকের মধ্যে কোনো রকম ক্ষয় রোগের প্রবণতা থাকা সম্ভব। চতুর্থস্থ শুক্র, এটাও চতুর্থ বৃহস্পতির মতো একটা শুভ যোগ। অবশ্য শুক্র যদি না দুর্বল বা পীড়িত হয়। বিদ্যাক্ষেত্রে ওটা খুব ভালো যোগ। জাতকের জীবন শান্তিতে না হোক সুখে কাটে। পিতামাতার পক্ষ থেকে জাতকের বেশ সুখ হয় এবং সাধারণত পারিবারিক ব্যাপারে বিশেষ কিছু দুঃখ উপস্থিত হয় না। শুক্র চতুর্থ থাকলে জাতকের গৃহ এবং সাজসজ্জা ও আসবাবপত্র সুন্দর হয় এবং তার যানবাহনের সুখ হওয়া সম্ভব। এখানে যানবাহন বলতে কিন্তু টু হুইলার ভাববেন না, যানবাহন লাভ বলতে সবসময় ফোর হুইলার ভাববেন। জাতকের গিয়ে উৎসব ইত্যাদি প্রায়ই হয় এবং বহু আত্মীয় বন্ধুবান্ধব তার গিয়ে প্রায়ই আসে। প্রতিবেশীদের সঙ্গে জাতকের হৃদ্যতা থাকে এবং শেষ বয়সে অবস্থা খুব সচ্ছল হওয়া সম্ভব। তার ধনপ্রাপ্তি, বন্ধুসুখ, সম্মান, জায়গা জমি ও আনন্দ লাভ হয়। চতুর্থস্থ শুক্র যদি রবি দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতক জীবনে যথেষ্ট সাফল্য প্রতিষ্ঠা অর্জন করে। চন্দ্রের দ্বারা অনুগৃহীত হলে লোকপ্রিয়তা ও ভূসম্পত্তি লাভ হয়। মঙ্গলের দ্বারা অনুগৃহীত হলে সামাজিকতা ও সরস বাক্য। বুধের দ্বারা অনুগৃহীত হলে তীক্ষ্ণ বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতি, নিজের উদ্ভাবনী শক্তির দ্বারা লাভ। বৃহস্পতির দ্বারা যদি অনুগৃহীত হয় বিশেষ পারিবারিক সুখ ও সৌভাগ্য। শনির দ্বারা অনুগৃহীত হলে অর্থ ও প্রতিষ্ঠা লাভ, অপ্রত্যাশিতভাবে পরধন প্রাপ্তি। আর রাহুর দ্বারা অনুগৃহীত হলে পারিবারিক উৎসবে বহু ব্যয় হয়। চতুর্থস্থ শুক্র পীড়িত হলে শেষ জীবনে অর্থহানি বা ক্ষতি এবং পারিবারিক ব্যাপারে মনোকষ্ট নির্দেশ করে। যদি বৃহস্পতির দ্বারা পীড়িত হয় তাহলে স্ত্রী পুত্রের জন্য বহু দুঃখ অবসম্ভাবী। শনির দ্বারা পীড়িত হলে অর্থের ব্যাপারে দুশ্চিন্তা। মঙ্গল অথবা রাহুর দ্বারা পীড়িত হলে ইন্দ্রিয় পরায়ণতার জন্য অপব্যয় ও জীবনী শক্তির হ্রাস। চন্দ্রের দ্বারা পীড়িত হলে লোকপ্রিয়তার হানি এবং স্ত্রী বা অন্য কোনো স্ত্রীলোকের দ্বারা শত্রুতা এবং ভূসম্পত্তির ব্যাপারে অর্থহানি হয়ে থাকে। এরপর আমি আসছি চতুর্থে শনি থাকলে কী ফল। শনি চতুর্থস্থ হলে মানুষের মানসিক ও সাংসারিক অশান্তির কারণ হয়। ওই ব্যক্তির বায়ুপিত্ত বা বাতপিত্ত রোগের সম্ভাবনা থাকে। অলস, দুশ্শীল, কলহপ্রিয়, মলিন চিত্ত হন। চতুর্থ স্থানে শনি থাকলে পিতৃধনে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। আচার্য বরাহমিহির বলেন জাতকের বসবাস বা বাস করার মতো আশ্রয়ও মেলে না চতুর্থে শনি থাকলে। সাধারণত চতুর্থস্থ শনি অসামাজিক প্রকৃতি নির্দেশ করে। জাতকের সহজে কারোর সঙ্গে বনে না, তিনি কৃপণ প্রকৃতির লোক ও একলা থাকতে ভালোবাসেন। তার ঘাড়ে এমন কোনো দায়িত্ব বা বোঝা থাকতে পারে যাতে তার উন্নতির পথে বাধা উপস্থিত হয়। পারিবারিক কারণে এবং পিতামাতার জন্য তার উন্নতির বাধা হয়। শনি যদি বলবান এবং অনুগৃহীত না হয় তাহলে জাতক কখনোই বিশেষ উন্নতি করতে পারেন না এবং ইচ্ছা করেই হোক বা বাধ্য হয়েই হোক তাকে সংযত ও মিতব্যয়ী হতে হয়। সাংসারিক ও পারিবারিক ব্যাপারে তার অনেক দুঃখ আসে এবং তাকে নানা রকম অসুবিধার মধ্যে বাস করতে হয়।
তার বাসগৃহ ও বাসভূমির মধ্যে স্বচ্ছন্দতার অভাব থাকবে। আহারে বিহারে এবং সাজসজ্জায় বিলাস তার ভাগ্যে জোটে না। তার দেহ কখনোই খুব স্থূল হয় না, একটু ছিপছিপে রোগাটে ধরনের ঘটনা। এই চতুর্থ শনি যদি দুর্বল ও পীড়িত হয় তাহলে অত্যন্ত অশুভযোগ, জাতক কখনোই বেশি উন্নতি করতে পারে না, আর তার দারিদ্রতা কখনোই ঘোচে না। চতুর্থ শনি রবির দ্বারা পীড়িত হলে জাতক শেষ জীবনে কর্মহানি এবং সম্মানহানির আশঙ্কা আছে, এবং জীবনের কোনো না কোনো সময় তিনি ফৌজদারি ব্যাপারে জড়িত হয়ে অপদস্থ হতে পারেন। চন্দ্র, বৃহস্পতি অথবা শুক্রের দ্বারা পীড়িত হলে দারিদ্র, অর্থকষ্ট এবং পৈতৃক সম্পত্তি নাশ। কেতুর দ্বারা পীড়িত হলে সমাজত্যাগ বা গৃহত্যাগ। মঙ্গলের দ্বারা পীড়িত হলে অস্ত্রঘাত বা অঙ্গহানির সম্ভাবনা থাকে। আর চতুর্থ শনি যদি বলবান হয় এবং রবি অথবা চন্দ্রের দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতক নিজের চেষ্টা ও পরিশ্রম এবং মিতব্যয়িতা দ্বারা অর্থ ও প্রতিষ্ঠা লাভ করতে পারেন। বৃহস্পতি অথবা শুক্রের দ্বারা যদি এই শনি অনুগৃহীত হয় তাহলে জাতক নিজের চেষ্টায় অর্থ সম্পত্তি লাভ করে ঐশ্বর্যশালী বলে পরিচিত হতে পারেন। এরপর আসছি রাহু চতুর্থ থাকলে কি ফল দেয়। রাহু চতুর্থভাবে থাকলে সুখহানি করে। ওই জাতক পাপাত্মা, হিংসুক ও দিন হয়, তার মাতৃসুখ হয় না এবং নিচ জাতে গৃহে বাস হয়। গর্গমুনির মতে ওই রাহু মেষ, বৃষ, কর্কটে অবস্থান করলে শুভ ফল হয়। পাশ্চাত্য জ্যোতিষীদের মতে চতুর্থে রাহু থাকলে অবৈধ সন্তানের পিতা হয়। পারিবারিক এবং গৃহস্থালী ব্যাপারে জাতক কখনোই শৃঙ্খলা আনতে পারেন না, তাকে অধিকাংশ সময়ে বিশৃঙ্খল অবস্থানের মধ্যে বাস করতে হয়। প্রবাস এবং পরগৃহবাস চতুর্থস্থ রাহুর একটা ফল। জাতকের পৈতৃক বাসস্থান ত্যাগ করে দূর দেশে বাস করা সম্ভব। পিতামাতার সংসর্গে এবং পারিবারিক ব্যাপারে নানা গোলযোগ ও অশান্তি উপস্থিত হয় এবং পিতামাতার দোষে উন্নতির অনেক বাধা আসে। জাতকের পারিবারিক এবং সাংসারিক ব্যাপারে অতিরিক্ত ব্যয় হলেও শান্তি থাকে না। জাতককে অনেক সময় পিতামাতা এবং স্ত্রী পুত্রের সংসর্গ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়। শেষ জীবনে জাতককে অনেক ভ্রমণ করতে হয় এবং প্রবাসে পরগিয়ে তার জীবনের পরিসমাপ্তি ঘটা বিচিত্র নয়। বাসগৃহ এবং সাজসজ্জার ব্যাপারে তার কোনো রকম পরিবর্তন ঘটে না। কখনো সুরম্য প্রাসাদে, কখনো পণ্য কুঠিরে বাস করতে হয়, কখনো বহুমূল্য সাজসজ্জায় ভূষিত হয়ে থাকেন, আবার কখনো সামান্য বেশে সাধারণভাবে থাকে। এই চতুর্থ রাহু দুর্বল আর পীড়িত হলে তার পারিবারিক জীবন অত্যন্ত দুঃখময় এবং এক জায়গায় স্থির হয়ে থাকা তার পক্ষে অসম্ভব, মানে এক জায়গায় স্থির হয়ে বাস করা তার পক্ষে অসম্ভব। চতুর্থ রাহু যদি শুক্র অথবা বৃহস্পতি দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতকের ভ্রমণের দ্বারা অর্থোপার্জন হয়। এরপরে সবশেষে কেতু চতুর্থে থাকলে কি ফল দেয়। এই চতুর্থ কেতুও চতুর্থে মঙ্গলের মতোই অশুভ। এক্ষেত্রে বলা হয়েছে জাতকের পরগৃহবাস অবশ্যম্ভাবী। পিতামাতার সংসর্গে এবং পারিবারিক ব্যাপারে সম্পর্কে জাতকের জীবনে নানা রকম দুর্ঘটনা ঘটে। কোনো রকম দৈব উৎপাতে অথবা চুরি, ডাকাতি, প্রতারণা প্রভৃতিতে জাতকের পৈতৃক অর্থ ও সম্পত্তি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। শেষ বয়সে জাতকের সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ জীবনযাপন করা বিচিত্র নয়। কেতু বিশেষ পীড়িত হলে জাতক মাতৃস্তনে বঞ্চিত হন। জাতকের বাসভূমি বা বাসগৃহ সম্পর্কে নানা রকম কষ্ট যায় এবং কোনো দুর্গম বা বিপদসংকুল স্থানে অথবা কোনো পোড়ো বাড়িতে তাকে বাস করতে হয়। অনেক সময় নীচ, ম্লেচ্ছ, চোর, ডাকাত, গুন্ডার সংসর্গে বাস করাও বিচিত্র নয়। শেষ জীবনে জাতককে বিশেষ বিপদগ্রস্ত হতে হয় এবং তার কোনো রকম বন্ধনের মধ্যে থাকাও সম্ভব, অথবা নির্জনে আত্মীয় বন্ধুর সংসর্গবিহীন স্থানে তার মৃত্যু ঘটতে পারে। কেতু চতুর্থ ভাবস্থ থাকলে মাতৃসুখ থেকে বঞ্চিত বন্ধু নাশ হয়। ধনুরাশিতে কেতু চতুর্থস্থ হলে সেই মানুষের সুখ লাভ হয়। চতুর্থস্থ কেতু যদি রবি, চন্দ্র অথবা বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতকের অসাধারণ প্রতিষ্ঠা এবং সহসা হঠাৎ প্রচুর অর্থ লাভ হয়। আর চতুর্থস্থ কেতু যদি শনি অথবা মঙ্গলের দ্বারা পীড়িত হয় তাহলে শেষ জীবনে জাতকের অত্যন্ত দুর্ভাগ্য হয় এবং তার পৈতৃক সম্পত্তির সমস্ত নষ্ট হয়ে যায়। এই যোগে জাতকের কোনো দুর্ঘটনায় অবস্থার জীবনহানিও হতে পারে। চতুর্থে কেতু থাকলে সাধারণত মার তরফ থেকে মাতৃদেবীর তরফ থেকে অভাবনীয় দুঃখ এসে উপস্থিত হয়। এই ছিল আমার আজকের আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার পক্ষে খুবই জরুরি, আমার জানা খুবই জরুরি। ভালো থাকবেন সবাই, নমস্কার।